প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বগুড়া ৬ এর উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন রেজাউল করিম বাদশা। আজকে আমরা কথা বলবো তার সাথে। রেজাউল করিম বাদশা, আপনাকে অভিনন্দন। বগুড়াবাসীর ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। তারেক রহমানের যেখানে জয়লাভ করেছেন বগুড়া ৬, সেই আসনে আপনি জয়লাভ করেছেন। তো প্রথমেই আপনাকে আমি যেটা বলবো, যেহেতু জয়লাভ আপনি করেছেন, এই এলাকার প্রতিনিধি আপনি, তো আপনার স্বপ্নের বগুড়াকে আপনি কিভাবে দেখতে চান? ধন্যবাদ একাত্তর টিভিকে। প্রথমে আমি মহান রবুল্লাহ আলমীর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। মহান রবুল্লাহ আলমিন আমাকে আজকে এই নির্বাচনে সকলের ভোটের মাধ্যমে নির্বাচিত করার সুযোগ করে দিয়েছে। আর আমি এই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তার এই আসনটি জিয়া পরিবারের আসন, বগুড়া সদর ৬। এখান থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩বার নির্বাচন করেছেন। অনেক ভিআইপি আপনারা জানেন, বেশর জমিরুদ্দিন সরকার সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নির্বাচন করেছেন। সর্বশেষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বগুড়া প্রিয় সন্তান জনাব তারেক রহমান এখান থেকে নির্বাচন করে এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তো যেহেতু তিনি দুটি আসনে নির্বাচন করেছেন, সেহেতু সাংবিধানিক বাধ্যতার কারণেই একটি আসন তাকে ছেড়ে দিতে হবে। তো বগুড়ার এই সদর ৬ আসনটি তিনি ছেড়ে দিয়েছেন এবং তিনি আমাকে বিএনপি থেকে মনোনয়ন দিয়েছেন এবং ধানের শীষের পক্ষে আমাকে প্রার্থী করেছেন। তো আমি বগুড়াবাসীকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন সেই জন্য, এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই যে তার ছেড়ে দেওয়া আসনে আমাকে এই যে একটা মর্যাদার আসন, সেই আসনটি আমাকে তিনি দিয়েছেন। এটি আমার জীবনের সবচেয়ে বড় একটি পাওয়া। মানুষের রাজনৈতিক জীবনে যে সবচেয়ে একটা আকর্ষণ থাকে, উদ্দেশ্য থাকে যে পার্লামেন্ট মেম্বার হওয়া। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইটি সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক সেটি পূরণ করেছেন। তো সেজন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সঙ্গে পাশাপাশি বগুড়া মানুষের যে প্রাপ্তি, বগুড়া মানুষের যে প্রত্যাশা, সেটি ২০ বছর বগুড়া মানুষ বঞ্চিত ছিল, বগুড়া মানুষ অবহেলিত ছিল, বগুড়া মানুষ বঞ্চনার শিকার ছিল। কারণ একটাই, এই জেলাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জেলা। এই জেলা মাননীয় প্রধানমন্ত্রী বারবার নির্বাচন করেছেন, তার শ্বশুরবাড়ি, তার নির্বাচনী এলাকা। এই জেলা আমাদের প্রিয় সন্তান বা আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জেলা। শুধু এই পলিটিক্যাল কারণেই আমরা ডিপ্রাইভ ছিলাম দীর্ঘ ২০ বছর। দীর্ঘ ২০ বছর বগুড়ার কোনো উন্নয়ন হয়নি, বরং বগুড়া কিছু উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। বগুড়া কিছু উন্নয়ন কার্যক্রম বগুড়া থেকে অন্য ডিস্ট্রিক্ট নিয়ে গেছেন। আমি যদি দুই একটি উদাহরণ দেই আপনাকে, যে বগুড়া আমাদের আন্তর্জাতিক মানের যে ক্রিকেট স্টেডিয়ামটি ছিল, উত্তরাঞ্চলে একটি জনপ্রিয় ভেন্যু ছিল, সেটি বন্ধ করে দিয়েছেন, খেলাধুলা বন্ধ করেছেন এবং এটি ভেন্যুও বন্ধ করে দিয়েছেন। তো এইভাবে এখানে বগুড়ায় পৌরসভা নগর স্বাস্থ্য কেন্দ্র একটি ছিল, এখানে 4টি ওয়ার্ডে এই কার্যক্রমগুলো চলছিল একেবারে নিম্ন অতদর্য মানুষের জন্য, যারা ১০০ টাকা দিয়ে মাত্র সিজার করতে পারতেন। সেই চলমান প্রজেক্টটিকে বন্ধ করে দিয়ে এটি অন্য আরেকটি ডিস্ট্রিক্টে নিয়ে গেছেন এবং অবকাঠামোগুলো রয়েছে, ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে, এসিগুলো রয়েছে, সব এখন অকেজ হয়ে পড়ে আছে। এই যে একটা মনে করেন যে বগুড়ার প্রতি যে বিমাতা সুলভ আচরণ, বগুড়ার প্রতি যে প্রতিহিংসা, আমি বলবো প্রতিহিংসা, এই প্রতিহিংসার কারণে আমরা বগুড়াবাসী দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। বগুড়ার মানুষের চাকরি বাকরি, আপনার প্রমোশন, এগুলো বগুড়া মানুষ। এগুলো কি শুধুমাত্র বগুড়া হওয়ার কারণেই এই রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে ছিলেন? হ্যাঁ, বগুড়া এটা আমি তো যেটি বললাম যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মস্থান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি, এবং তিনি এই এলাকা থেকে 2টি আসন থেকে নির্বাচন করতেন।
এবং এটি আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মস্থান। শুধু এই কারণে যে এটি বিএনপি অঞ্চল, বিএনপি জেলা, তারেক রহমানের জেলা, জিয়া রহমানের জেলা, এখানে কিছু করা যাবে না। এবং এই কারণে হয়তো বা তারেক রহমান যে সব প্রকল্পগুলো হাতে নিয়েছিলেন, যে স্বপ্ন দেখছেন, সেগুলো হয়তো মাঝপথে যেমনটি বলছিলেন, অগ্রাধিকার ভিত্তিতে কি সেসব প্রকল্প আগে করবেন? অবশ্যই। আপনি যেহেতু বগুড়ায় ছিলেন অনেকদিন, এই আমাদের করতোয়া নদীটা যেটা ছিলেন, আজকে যে করতোয়া নদী মৃতপ্রায়, সেই করতোয়া নদী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তিনি কিন্তু এটা খনন কাজ শুরু করেছিলেন। আজকে সেটাও থেমে আছে। এই যে থেমে যাওয়া প্রকল্পগুলি এবং বগুড়া মানুষের যে চাহিদা, যেটা মানুষ, আমাদের এই যে বগুড়া একটা বৃহৎ, বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা বগুড়া, কিন্তু আমরা সিটি কর্পোরেশন পাইনি। এটি এই বগুড়া অথচ বগুড়া যদি বলা হয় যে বগুড়া হচ্ছে হাজার বছর রয়েছে এবং প্রাচীন বাংলার রাজধানী, এই পুণ্য নগরী, এই যে বগুড়ার হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস, এই ইতিহাসটাও কিন্তু সেইভাবে আমরা দেখেছি বিগত সময়ে বা বিগত বছরগুলোতে সেটা তুলে ধরা হয় না। ধরেনি। বগুড়া শুধু তাই না, উত্তরাঞ্চলের গেটলে বগুড়া ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বগুড়া। বগুড়া কিন্তু শিল্পের শহর বগুড়া, কিন্তু সেই বগুড়াকে একেবারে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে বগুড়ার নাম শুনলেই সকল কার্যক্রম বন্ধ থাকতো। তো আজকে সেই আপনার দেখুন যে সেই সময় বগুড়া গ্যাস নিয়ে আসা হয়েছিল, যে বগুড়া শিল্পের আবার শহর যাতে গড়ে উঠতে পারে। আজকে বগুড়া একটা সম্ভাবনায় জেলা বগুড়া। আপনার শস্যের ভান্ডার বলেন যে বগুড়া, আমরা কিন্তু আমাদের বিভিন্ন যে শস্য, সেগুলো কিন্তু বগুড়া সারপ্লাস এবং অন্যান্য জেলা স্বনির্ভর জেলা হিসেবে কিন্তু বগুড়া। এবং শুধু তাই না, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বগুড়া কিন্তু অনেক অগ্রগতি, আপনারা খোঁজ নিয়ে জানবেন। ফাউন্ডারি সেক্টরে আমাদের অনেক অগ্রগতি, এবং ফাউন্ডারি সেক্টরটা কৃষি যন্ত্রপাতি, এটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও যায় আপনার। এবং বগুড়ায় এই যে আপনার সৌদি আরবে যে রাজা বাদশাহ এবং তাদের পরিবাররা যে জামাটা গায়ে যায়, সেটা কিন্তু বগুড়া এই রুয়েলাতে এটি প্রোডাকশন হয়। কিন্তু যখন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ লিখে পাঠানো হয়, ওরা সেটা খুলে আবার মেড ইন অন্য কান্ট্রি, সৌদি আরব লিখে দেওয়া হয়। এবং বগুড়া থেকে টুপি যায়, বগুড়া থেকে মাদুর, এটাও কিন্তু বাইরে যায়। তো কাজী বগুড়া কিন্তু হস্তশিল্পেরও শহর বগুড়া। এখানে অনেক সম্ভাবনা আছে। এখন আজকে সরকারের আমরা যদি সহযোগিতা সর্বক্ষেত্রে দিতে পারি, আমি মনে করি অর্থনীতিতে বগুড়া একটা বিশাল ভূমিকা রাখতে পারবে। এবং যদি এই যে মৃত্যুপ্রায় যে 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 বিষয়গুলো রয়েছে, যে আমাদের এই অতীত ঐতিহ্যগুলো, এগুলোতে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আমরা যদি বলি যে সংস্কৃতির কথা বলি, বগুড়া কিন্তু সংস্কৃতির নগরী। এখানে আমাদের বিভিন্ন, পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু নাট্যদল এসে নাটক করেছে, এবং এখানে ঘূর্ণমান হচ্ছে ছিল, এখানে একটা মঞ্চ ছিল। তো এই সাংস্কৃতিক জাগরণকে আমরা দেখেছি বিগত সময়ে একটি রাজনৈতিক দলের নামে সেটাকেও হচ্ছে লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে, সাংস্কৃতিক বিপদগামী করা হয়েছে। সেখান থেকে এই সংস্কৃতিকে ফিরিয়ে নিয়ে আসার, মূলধারে ফিরিয়ে নিয়ে আসার কোনো উদ্যোগ রয়েছে কিনা? না, আপনি সুন্দর বলেছেন। আসলে আমাদের নিজস্ব সংস্কৃতি ছাড়া কিন্তু একটি দেশ টিকে থাকতে পারে না। আপনি যখনই আমাদের নিজস্ব সংস্কৃতিকে অপসংস্কৃতি বা ধ্বংস করবেন, তখন দেশ এমনি ধ্বংস হয়ে যাবে। কাজে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই কিন্তু আমাদের কাজ করতে হবে। আপনি যেটা বলেছেন, বগুড়ায় প্রায় 50 থেকে 60-70টি সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠন। আজকে তারা তাদের সকল সংগঠনগুলো একত্রিত হয়ে একটি সাংস্কৃতিক ফোরাম করেছেন। এই ফোরামের মাধ্যমে তারা বগুড়ার সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেন। এবং এ ব্যাপারে সরকারের যথেষ্ট সদিচ্ছা রয়েছে। ইতিমধ্যে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী এসেছিলেন, এবং তিনি আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া একটি টিভি স্টেশন ভিত্তিপ্রস্তর করেছিলেন। সেটিও যাতে দ্রুত কার্যক্রম বৃদ্ধি করা সেটি দেখবেন, এবং রেডিও স্টেশনটির কার্যক্রম যাতে এটি দ্রুত করা যায় সেটাও দেখবেন। অর্থাৎ বগুড়া, আপনি ঠিকই বলেছেন, সংস্কৃতির ক্ষেত্রে একটি বগুড়া বিশাল ভূমিকা একটা রয়েছে। এখানে অনেক ইতিহাস রয়েছে সংস্কৃতিতে। আমি অল্প কথায় বলতে, বগুড়ায় আপনার
আহ, এই সাংস্কৃতিক কথা যদি বলি আমরা খুরশিদ আলমের কথা বলতে পারি। বগুড়ায় আমাদের অনেক অনেক গুণী শিল্পী গুণী রয়েছেন শিল্পী, বগুড়া, যারা হচ্ছে আমাদের জাতীয় পর্যায়ে তাদের অবদান রয়েছে অবদান, যে আমাদের প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশের গানটা গেয়েছেন, নামটা আমাদের বাদুরতলার। এই ধরনের আরো অনেক আমাদের সাংস্কৃতিক শিল্পে রানু রয়েছেন, এই রকমের সুভাষ দত্ত, এরকম অনেক গুণী শিল্পী বগুড়া কিন্তু তৈরি চলচ্চিত্র করেছেন। পরিচালক, সঙ্গীত চলচ্চিত্র শিল্পী, নৃত্য সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সবাই আছে। সমস্ত ক্ষেত্রে বগুড়াবাসীর একটা বগুড়া অবদান এবং আমরা শিক্ষার জানি। ক্ষেত্রে যদি বলেন, সেখানেও কিন্তু বগুড়া অনেক মানে এখানে একটা ভূমিকা রয়েছে। আজকের রাজশাহীতে যদি আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনার রেজাল্টগুলো দেখেন, দেখবেন 1 থেকে 10-এর মধ্যে সব স্কুলগুলো বগুড়া, অথচ বগুড়া কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই, বিদ্যালয় নেই। অথচ পূর্ণ নগরী যেটা বলি আমাদের, সেখানে কিন্তু সে সময় 2500 বছর এখানে আমাদের বিশ্ববিদ্যালয় ছিল, 2500 বছর আগে বিশ্ববিদ্যালয় ছিল, এবং এখন কিন্তু সেই বর্তমান সময় সেটা নেই। সেটা নেই। এটা একটা আশ্চর্যজনক কথা। বা কাজে সর্বক্ষেত্রেই কিন্তু আমরা এগুলো পুরোটাই একটি রাজনৈতিক প্রতিহিংসা বলে আপনি মনে করেন? রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটি বগুড়া, বিশেষ করে বগুড়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সবকিছু থেকে বাদ দেওয়া। দেখুন বাদশা, প্রকাশনার একটি কিন্তু বগুড়ায় রয়েছে, যে প্রকাশনা শিল্পের একটি বড় গুরুত্বপূর্ণ হাব যদি বলি আমাদের এই বগুড়া। তো এই প্রকাশনা শিল্পকে আবার পুনর্জাগরণ করার কোনো উদ্যোগ কি রয়েছে আপনার? না, প্রকাশনা শিল্প যেটি ঘটনা ঘটেছে, একসময় এখানে অনেক বড় বড় প্রকাশকরা ছিলেন, যারা ঢাকার সাথে লিড করতো আর কি। এখন যেহেতু আমাদের ঢাকা কেন্দ্রিক আমাদের ব্যবসা বাণিজ্য চলে গেছে, সেক্ষেত্রে আমাদের প্রকাশনারা আগে যে অবস্থায় ছিল তার চেয়ে একটু আমরা নিচে চলে আসছে। তার মধ্যে কাগজের মূল্য বৃদ্ধি, আনুষঙ্গিক যে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর মূল্য বৃদ্ধির কারণে আমাদের বগুড়া প্রকাশনা শিল্প যেভাবে পৃষ্ঠপোষকতা প্রয়োজন সেটা আমরা পাই না, যার জন্য আমরা প্রকাশনা শিল্প ওটাকে আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারিনি। তবে আমরা চেষ্টা করব যে আমাদের মুদ্রণ শিল্প যেটা রয়েছে সেটা কিন্তু ব্যাপক একটা ভূমিকা রাখছে। মুদ্রণ শিল্প এখানে প্রায় বগুড়াতে 5 শতাধিকের উপরে প্রেস রয়েছে, আধুনিক প্রেস। অনেকে মনে করেন ঢাকার বাড়ি বগুড়ার অবস্থান। এখানে আগে আমরা যশোর থেকে শুরু করে এদিকে রংপুর, রাজশাহী থেকে বগুড়ায় এখানে এসে মুদ্রণ করে নিয়ে যেত। আমরা প্রকাশনা শিল্পের সাথে মুদ্রণ শিল্পের সাথে আমরা চেষ্টা করব যাতে এই শিল্পটাকে আবার পূর্বের ন্যায় আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারি। বিশাল এবং এখন দেখুন এখানে অনেকগুলো পত্রিকাও রয়েছে, প্রায় 16 থেকে 20টা পত্রিকা এখানে প্রকাশিত হয়। তার মধ্যে কয়েকটি পত্রিকা মোটামুটি রেগুলার প্রকাশিত হয়, এবং আপনারা জানেন কয়েকটি পত্রিকা তো অনেক নাম করা পত্রিকা রয়েছে। আমরা আসলে বগুড়ার সংকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার কারণে 20 বছরে আমরা অনেক পিছিয়ে পড়েছি। এখন এইটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেটা আগে প্রয়োজন সেটা আমাদের আগে করতে হবে, কারণ একবারে তো সব সম্ভব নয়। আমাদের 5 বছর ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের যদি সুযোগ দিয়েছে, আমরা জনগণের সহযোগিতা নিয়ে আমরা 5 বছরে বগুড়াকে ঢেলে সাজাতে চাই। বগুড়াকে আধুনিক আমরা মডেল জেলা বগুড়াকে বানাতে চাই, যেটি একসময় আমাদের অনেকেই বলেছেন যে বগুড়া হবে বাংলাদেশের সেকেন্ড ক্যাপিটাল। আমরা উত্তরাঞ্চল মানুষ, আমরা বঞ্চিত বিভিন্নভাবে, শুধু আমি বগুড়ার আরও অনেক জেলা এই উত্তরাঞ্চলে কিন্তু বঞ্চিত রয়েছে অন্যান্য অঞ্চলের চেয়ে। সেই দিক থেকেও আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এই অঞ্চলটি নিয়ে চিন্তা ভাবনা করবেন। এই অঞ্চল নিয়ে ভাবতে হবে। আমাদের ইপিজেড রয়েছে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে আমাদের যে বিমানবন্দর, রেলপথ, এগুলো আমাদেরকে কার্যক্রম আমাদের বাস্তবায়ন করা প্রয়োজন। অবশ্যই আপনি নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, জনগণের ভালোবাসায়, এই কাজগুলো তো অবশ্যই করবেন। কিন্তু আপনি যে দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের কিন্তু আপনি কিন্তু একজন, যদি বলি যে প্রতিনিধি হিসাবে বা অভিভাবক হিসাবে কিন্তু এখানে আপনাকে দায়িত্ব পালন
করতে হয়েছে এতদিন? অবশ্যই আপনার মাথার উপরে প্রধানমন্ত্রী রয়েছেন, তার আগে বেগম খালেদা জিয়া ছিলেন, তার স্নেহধন্য আপনি ছিলেন, তার স্বপ্নের কথা আপনি অবশ্যই তাকে কাছ থেকে অনুধাবন করেছেন, অবশ্যই তার কোনো নির্দেশনা আপনার কাছে ছিল। এই যে রাজনৈতিক অভিভাবক হিসাবে এই দলকে আগামীতে বা দলের মধ্যে যদি কোনো ভেদাভেদ থাকে সবগুলোকে এগিয়ে সবকে ওভারকাম করে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান এই দলকে? না, ধন্যবাদ। আপনি লক্ষ্য করেছেন আমরা বিগত 17 বছর একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, সবাই মিলিয়ে আন্দোলন করেছি। এবং আমি ফ্যাসিস্ট সরকারের সময় কিন্তু পৌরসভা মেয়র নির্বাচিত হয়েছি। এবং আমাদের ম্যাডাম যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার বিশেষ প্রতিনিধি হিসেবে আমি বগুড়ার দায়িত্ব পালন করেছি। তো আল্লাহ পাক আবার আমাকে সুযোগ দিয়েছে, আমি জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে। এবং জনগণের এখানে প্রতিনিধি হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তো সেই দায়িত্বগুলো আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়েই সেগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা এখানে বলতে চাই যে বিএনপি একটি বিশাল পরিবার, বিশাল দল, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। তবে আমরা নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটা আমরা আশা করি। আর তবে প্রতিহিংসা নয়, আমরা সবাই প্রতিযোগী হিসেবে থাকব। এখানে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে অনেক যোগ্য প্রার্থী রয়েছে, কিন্তু মনোনয়ন তো একজনকে দিতে হবে, একের অধিক তো দেওয়া যাবে না। তো আরও অনেক জায়গা রয়েছে, সেখানে যোগ্যতা অনুযায়ী তাদেরকে সেখানে অবশ্যই জায়গা করে দেওয়া হবে। কিন্তু একটা বিষয় যে আপনি নির্বাচিত হওয়ার পর আপনি হচ্ছে এই আসনটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উৎসর্গ করেছেন এবং আপনি বলেছিলেন যে এই আসনটি জিয়া পরিবারের আসন এবং আপনি তাকে উৎসর্গ করার মাধ্যমে এবং এখান থেকে নির্বাচিত হওয়ার মাধ্যমে আপনি জিয়া পরিবারের সদস্য হিসাবেই জনগণ আপনাকে মেনে নিয়েছেন বা গ্রহণ করেছেন বলে জনগণ বলছেন। এবং শেষে যদি একটু কথা বলা হয়, বিজয়ী এবং বিজিত ভোট যুদ্ধের আগে অনেক ধরনের অভিযোগ থাকে, পাল্টা অভিযোগ থাকে এবং তেমনটা কিন্তু আমরা এই নির্বাচনের আগেও দেখলাম যে আপনাকে নিয়ে অনেক রকমের তাদের অভিযোগ ছিল, সেগুলো আপনি খণ্ডন করেছেন। যখন আপনি জয়ী হয়ে গেছেন তখন বিজিতের কাছে, অর্থাৎ যিনি জয়ী হতে পারেননি তার কাছে আপনার বার্তাটা কি? না, আমার বার্তাটা একটাই হলো, বগুড়ার উন্নয়নে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ এই বগুড়া সবার বগুড়া। আজকে আমি যদি আপনাকে মনে করে দেই যে যখন তারেক রহমান সাহেব বনানী টু মাটিডালি যে রাস্তাটা করার পরিকল্পনা নিলেন 80 ফিট, তখন কিন্তু অনেকে বাধা দিয়েছিলেন। তারপরও তারেক রহমানের রাস্তাটা বাধার প্রেক্ষিতে 80 ফিটের জায়গায় 60 ফিট করেছিল। কিন্তু এখন কিন্তু তারাই বলছে এটা 80 ফিট করাই দরকার ছিল, কারণ এই রাস্তা দিয়ে কিন্তু শুধু বিএনপি যায় না, সর্বস্তরে মানুষ যায়, কিন্তু বাধা কিন্তু অনেকে দিয়েছিল। মেডিকেল কলেজটা যখন হয়, এই মেডিকেল কলেজ যে আজকে যে চিকিৎসা পায় মানুষ, সেটা তো আমি তো বগুড়ার সর্বস্তরের মানুষ পায়, বরং উত্তরাঞ্চলের অনেক জেলার পায়। এবং যখনই কোনো একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় সেটা কিন্তু সকলের জন্য হয়, শুধু বিএনপি আগার জন্য। আজকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে বগুড়া যে গ্যাস নিয়ে এসেছেন, সেই গ্যাসের চুলা কিন্তু সবারই জ্বলে, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এখান থেকে কিন্তু বেশি বেশি দেওয়া হয়নি। এবং সবচেয়ে বড় কথা, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1.5 মাসও বোধহয় হয়নি দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার পর মাত্র 10 দিনের মাথায় তার নির্বাচনী ওয়াদাগুলো কিভাবে পূরণ করছেন আপনি দেখছেন। আপনার 10,000 টাকার মতো কৃষকদের কৃষি ঋণ সুদ সম্মুখ করে দিয়েছেন। মাত্র 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড প্রদান শুরু করেছেন। আগামী 1 বৈশাখ তিনি কৃষকদের কৃষক কার্ড দেবেন। ইতিমধ্যে ইমাম মুয়াজ্জিন বুরুজ সেবায়েতদের সম্মানী ভাতা প্রদান শুরু করেছেন এবং খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছেন। এবং তিনি একজন সাধারণ মানুষ, তিনি যে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এতদিন যেটা আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী কি হয়, কি চরিত্র হয়, তার মধ্যে এই সাধারণ মানুষ আজকে দেখছেন তিনি একজন সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করছেন। তিনি অফিস করছেন, তার অফিসে অফিস না করে সচিবালয় করছেন, কারণ তার অফিসে অফিস করলে সকল মন্ত্রী সচিবদের যেতে হইতো, অনেক গাড়ির বহর, অনেক বিড়ম্বনা। সেটির থেকে তিনি বলছেন মাত্র আমার 4টি গাড়ি যাবে। এবং তিনি যে গাড়িটি ব্যবহার করছেন সেটা তার নিজের গাড়ি, তেল নিজের, ড্রাইভার নিজের। এবং এই যে তার চলা, এই যে তার মানে যাত্রাপথ শুরু করেছেন, এটি মানুষকে কিন্তু আকৃষ্ট করেছেন। তিনি যাচ্ছেন সাধারণ মানুষের মতনই, ট্রাফিক সিগন্যাল পড়ছেন, সাধারণ মানুষ থেমে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী থেমে যাচ্ছেন, তার সাথে সেলফি তুলছেন, হ্যান্ডশেক করছেন। তো একজন
প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ, আমি মনে করি এটি বাংলাদেশের মানুষের ভাগ্য যে একজন এই ধরনের একটা প্রধানমন্ত্রী পেয়েছেন, যারা কখনো আর ফেসিস্ট আমরা যাতে সরকার না আসে সেটাই তারা তার মধ্যে দেখতে পাচ্ছেন, যে একটা সাধারণ মানুষের, জনগণের সরকার, মানুষের সরকার, মানুষের কল্যাণের সরকার, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করে এদেশের মানুষের মন জয় করেছিলেন এবং সেটাই কিন্তু চেষ্টা করছেন। খালেদা জিয়া এদেশের মানুষের সেবা করে আপসীন ভাবে তিনি সংগ্রাম করে মানুষের মন জয় করেছেন। তাদেরই সুযোগ্য সন্তান তারেক রহমান তাদেরই ধারাবাহিকতা অনুসরণ এবং শেয়ার করছেন এবং সেই ধারাবাহিকতা আপনিও হয়তো বা সেই দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। সেটাই আমরা অবশ্যই আমাদের নেতা যেভাবে চলেছেন আমরা সেভাবে চলবেন। আমরা মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। আমাদের মানুষের মাঝে, যেহেতু এই দলটি মানুষের মধ্যে থেকে সৃষ্টি হয়েছে, আমাদের নেতা সবসময় বলেছেন এবং আমাদের নেত্রী বলেছেন, এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশের মানুষ আমার, আমি এর বাইরে যেতে চাই না, দেশের বাইরে যেতে চাই না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আমাদের নেতা বলেছেন, সবার আগে বাংলাদেশ। কাজেই আজকে আমরা জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সমর্থন নিয়েই রাজনীতি করতে চাই। আমরা কোনো পালাতে চাই না, কারণ পালানোর আমাদের কোনো জায়গা নেই, আমাদের কোনো পূর্ব নেই। যাদের পালানোর জায়গা আছে তারা পালিয়েছে, আরো অনেকের জায়গা আছে, কিন্তু আমাদের জায়গা একটাই, দেশের জনগণ। জনগণের মাঝেই আমরা থাকতে চাই এবং সেই জনগণের সেবাই বলছিলাম। জনগণের। ধন্যবাদ রেজাউল করিম বাদশা। এবং রেজাউল করিম বাদশা যে বিষয়টি বলছিলেন যে বগুড়া মূলত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন দীর্ঘ প্রায় 20টি বছর, এবং সেখান থেকে বগুড়ার মানুষ বা বগুড়ার উন্নয়ন অনেকটা থমকে গেছে। সেই থমকে যাওয়া উন্নয়নকে আবার গতিবেগ দিতে চান রেজাউল করিম বাদশা এবং তার সহায়ক হিসেবে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আগামীতে বগুড়া একটি আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা রেজাউল করিম বাদশার। গুরুল আহমেদ জয়, 71 বগুড়া।